ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি আপনি জানেন শফিকুল আলম, তিনিও বলেছেন যে ৫-৬ আগস্টের মধ্যে কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু একটা হবে। কি বলতে চেয়েছেন প্রেস সেক্রেটারি? এখন এটা তো নানান ধরনের ব্যাখ্যা হয়, আসলে কি বোঝাতে চেয়েছেন ওটা ভালো বলতে পারবেন। আমি নানান ধরনের ব্যাখ্যা কেন বলছি, আপনার মনে আছে কিনা একদিন প্রধান উপদেষ্টার সাথে জাতীয় পার্টি যে কাজী জাফরের নেতা বেরিয়ে বললেন যে 5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। প্রথমত এটা বেরিয়ে অসাংবিধানিক, কারণটা হচ্ছে চিফ অ্যাডভাইজার ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন না, হ্যাঁ, সংবিধান অনুযায়ী। যদি এই সরকার পদে পদে অনেক অসাংবিধানিক বা সংবিধান লঙ্ঘন প্রচুর কাজ করেছেন, এটা হয়তো বা ভবিষ্যতে কি প্রেসিডেন্স তৈরি করবে বা কি ধরনের পরিস্থিতি তৈরি করবে এটা উপরালাই জানে। যেটা দেবপ্রিয় দা একটু ইঙ্গিত দিয়েছেন যে এদের একটা এক্সিট রুট দরকার, বিকজ তারা এমন কিছু কাজ করেছেন যেটা আসলে এক ধরনের রাজনৈতিক সমঝোতামূলক বোঝাপড়া যদি না হয়, তাহলে সে অর্থে পরবর্তী সংসদে এগুলো রেটিফাই করা করতে। কারণ দেখেন, আপনি এই সরকার 106 আর্টিকেল 106 আপনি এসছে, ফাইন, ধরে নিলাম 106টা সম্পূর্ণ ছিল এবং সাংবিধানিক ছিল এবং ডিউ প্রসেসে করা হয়েছে, যেটা এক ধরনের অনলাইনে গুজব আছে। আমি গুজবটা বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি যে হ্যাঁ উইথ ডিউ প্রসেসে হয়েছে। কিন্তু 106 যদি আসে, সেটা 111 সময় এসেছিল, তারপরে কিন্তু তখন কোর্টে গিয়েছিল যে 90 ডেজ এর মধ্যে, আমি তো সংবিধানের মাধ্যমে আসছি, আমি 90 ডেজ এর মধ্যে ইলেকশন না দিতে পারবো না, তাহলে আমি কি করতে হবে? তখন কোর্ট বলেছিল যে জাতীয় পরিচয় পত্র সহ এই করতে 2 বছর লাগবে, দেন 2 বছরের মধ্যে তুমি ইলেকশন দাও। এই সরকারকে গিয়েছে একবার? যায়নি। এটা যাওয়া উচিত ছিল, কারণ এই সরকারে তখনকার ইলেকশন কমিশনার ছিল ব্রিগেডিয়ার জেনারেল সাকোয়াত স্যার। এই সরকারের একজন উপদেষ্টা সাকোয়াত স্যারের কাছে এই প্রেসিডেন্স আছে। কারণ কি, আপনি দেশের ভালোর জন্য আপনি আসছেন, দায়িত্ব নিয়েছেন, আপনি এমন কিছু করবেন না যেটাতে আপনারও সামনের দিনে বিপদ হয়ে যেতে পারে এবং দেশেরও একটা সমস্যা হইতে পারে। কারণ প্রেসিডেন্স থাকলে যেটা হয় সুশাসনে, তাহলে পরবর্তীতে আর কেউ এটা ব্রেক করার চেষ্টা করে না। তো 5-6 দিনের ব্যাখ্যা যেটা, সেটা একটা হইতে পারে যে নির্বাচন ঘোষণা। আমার মনে হয় না সেটা খুব বেশি সহসা হবে, কারণ দেখেন, প্রধান উপদেষ্টা নিজেই কয়েকদিন আগে বলেছিলেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে। আমি সেদিনই বলেছিলাম এটা হবে না। আমি কারণটা হচ্ছে এখন যে তারা জুলাই সনদ চাচ্ছে, এটা কি এখন কি হবে? আজকে তো দেখলাম পুলিশ তাদেরকে শাহবাগ থেকে উঠিয়ে দিচ্ছে। একটা তো জুলাই সনদ, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, দুই জিনিস। জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই আন্দোলনের যে একটা এক ধরনের কি বলে যে কাগজে কলমে কোন আন্দোলন আসলে পৈতা দরকার হয় না। এটা আমি আরেকটা টকশোতে একটা আরটিভিতে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পৈতা দিয়ে কখনো আন্দোলন হয় না, আন্দোলন হবে স্বতঃস্ফূর্ত। সে আন্দোলনের জন্য আসলে কোনো পৈতা দরকার নাই। আমি এখনো ডক্টর মিলন বা নূর হোসেনকে এখনো স্যালুট করি, কারণ তাদের তো কোনো পৈতা নাই। ইতিহাস কখনো তাদের অবদানকে কখনো অস্বীকার করবে না। তো জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র যারা চাচ্ছে, সেইটা আবার সেটা সংবিধানে রেটিফাই করতে হবে। কেউ বিএনপি বলছে সেটা 4th তফসিলে থাকবে। আজকে সংবিধান হলো, ধরে নিলাম 10 বছর পরে অন্য একটা দল, আওয়ামী লীগ না অন্য একটা দল, কে বলতে পারে যে 10 বছর পরে একেবারেই নতুন এই যারা আছে জামাত বিএনপি, এটা না, 10 বছরের মধ্যে নতুন একটা দল গজে উঠতে পারে। তার আগে বললো যে এই ধরনের ঘোষণা সম্পূর্ণ ইলিগাল, ফেলে দিল, কি করবেন আপনি? কিন্তু জুলাই আন্দোলন তো তখন ইতিহাস থেকে মুছে যাবে না, রাইট? সো জুলাই সনদের যেটা হচ্ছে যেই মূল ইস্যু, আসলে ইস্যু কিছুই না। তারা আসলে একটা এক্সিট চাইতেছে, তারা চাচ্ছে যে তাদের উপরে এক্সিট চাইলে আমি জানি না, এক্সিট চাইলে তো আপনি ইলেকশন দিতেন। না, ওই এক্সিট না, তারা চায় একটা ইন্ডোমিনিটি চায়, তাদের উপর যেন কোন রকম কোনো আইনি খড়গ নেমে না আসে। দেখেন, আমি যদি ইতিহাসের দিকে ফিরে যাই, ধরেন 111-এ ফিরে গেলাম। 111-এ আওয়ামী লীগের নির্যাতিত ছিল, বিএনপি নির্যাতিত ছিল, ঠিক আছে? আমরা তখন সাংবাদিক ছিলাম, আপনি জানেন, আপনি নিজেও সাংবাদিক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ কি 111-এর আনডিউ প্রসেস যেগুলো হয়েছে, ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি, প্রথম এই যে কি 50 জনের তালিকা করে দুর্নীতি বিরোধী অভিযান টাস্কফোর্স করেছিল, তাই তো? হ্যাঁ, রাঘব বোয়াল। হ্যাঁ, সো তখন দুদকের চেয়ারম্যান ছিলেন হাসান মাসুদ স্যার। হাসান মাসুদ তো, এখন দেখেন ওখানে প্রথম তালিকাটা ছিল 4200,
4200 জনের একটা তালিকা করে, সেখান থেকে আসে 420। সংখ্যাটা একটু 420 তো একটু নেতিবাচক শব্দ বাংলায়, সো হয়তো বাংলা ইংরেজিতে, তখন এখান থেকে আসে 50 জন। সো এবং সেই 50 জনের মধ্যে অনেকের টাকা এনেছিল, সেই টাকারও 9-6 হয়েছিল। সেই 9-6 চাইলে কিন্তু পরবর্তী সরকার সেটা ব্যবস্থা নিতে পারত, কিন্তু নেয় না। কেন জানেন? সেটা হচ্ছে আপনার লিগেসি, সাংবিধানিক লিগেসি যদি আপনি রক্ষা করতে যান, পরবর্তী প্রিভিয়াস গভর্নমেন্টকে আপনি পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আপনার কিছু কিছু আইন আপনি রেটিফাই করলেন না, ঠিক আছে, সেটা আপনি নাও করতে পারেন। ধরুন এই যে এখন আমরা শুনতে পাচ্ছি বা সরকারও বলেছিল যে ইউএস এর সাথে যে ইয়া হলো, কি বলে যে চুক্তি হলো, সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার হোক আর ডিসক্লোজার হোক, এটা জিনিসটা যদি সংসদে রেটিফাই করতে হয়, পরবর্তী সরকার যদি না করে, তখন কি করবেন আপনি? রাইট। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার কি এটা করতে পারে? করতে পারে না তো। অন্য দেশের সঙ্গে চুক্তি তো করতে পারে না। কারণ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হলে আপনি, হ্যাঁ, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, তাও সংসদের ওইটা পার্টিকুলার স্থায়ী কমিটি বা বিশেষ কমিটির কাছে সেটা ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, তো আমাদের আসলে পলিটিক্যাল লিটারেসিরও সমস্যা আছে। আমরা কথায় কথায় বলি যে সাইফুল, এমনিতে আপনার কোনো ধারণা আছে যে এই চুক্তিতে কি কি যদিও জানি যে তারা এটা পাবলিক করবে না। এটা তো ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনার এটার নাম কি, বাংলা আউটলুকে তারা স্টোরি করেছিল, পরে তারা পরে স্ট্যাটাস দিয়েছে যে বাধ্য হয়ে তারা তুলে নিয়েছে। ততক্ষণে কিন্তু চুক্তিটা ছড়িয়ে গেছে, কারণ তারা এটা অ্যাটাচ করে দিয়েছিল। তো সেইটা আমি পড়েছি, সেখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন যেটা হচ্ছে, আপনি দেখেন ইন্ডিয়ার সাথে যে এখন 25% আরোপ করেছে, বা ইন্ডিয়ার যে দূরত্ব এখন এই শুল্ক নিয়ে আমেরিকার সাথে, সেটা মূল কারণ কি? সেটা মূল কারণ হচ্ছে রাশিয়া এবং চীন থেকে ইরান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। ইন্ডিয়া বলে যে না, এটা হবে না, এটা আমি স্বাধীন রাষ্ট্র, আমি আমার মতো করে করব। ঠিক আছে, এখন কি এই আমেরিকার মতো রাঘব বোয়ালরা, সমস্যা কি, এদেরকে যদি আপনি ছাড় দেন, তাহলে যেটা হবে, আজকে আপনাকে বললো যে আমেরিকা কি রাশিয়া, চীন এবং ইরানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো যে তুমি পাকিস্তানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো ইন্ডিয়ার সাথে করতে পারবে না, তারপর দিন বলবো যে আমি ছাড়া কাউকে করতে পারবে না, আমি কি তোমার স্টেট, আমি তোমার সব কথা শুনতে যাবো? সো আমার মনে হয় যে এইটা যদি ক্লজে থাকে শেষ পর্যন্ত, তাহলে এটা আপনি বলে যে আন্তর্জাতিক বাণিজ্য, আমি যদি দেখি যে এই আমার যে শিরোনাম, কে চালাচ্ছে সরকার, রাইট, এখানে আমার দর্শকরা অনেকেই মন্তব্য করেছেন, আপনি দেখেছেন যে তারা বলছেন যে দেশ চালাচ্ছে ওয়াকার, কেউ বলছে দেশ চালাচ্ছে ইউনূস, কেউ বলছে দেশ চালাচ্ছে রাজাকাররা। দেশ আসলে কে চালাচ্ছে? একটা হচ্ছে দেবপ্রিয়তা বলছেন যে সরকারের ভিতরে সরকার আছে, অনেকে বলেন যে এটা ফেসবুক সরকার। আপনি দেখবেন যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, আপনার মনে আছে কিনা, পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটা কমিটি করেছিল, তখন থেকে তারও আগে হচ্ছে গিয়া ডিএসসি তে, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জে নিয়োগ করেছিল। সেখানে ফেসবুকের আপত্তির কারণে, ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছে, তার আপত্তির কারণে তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি, আবার পাঠ্যপুস্তক বোর্ডের ওদেরকে সেটা ভেঙে দেওয়া হয়। তখন থেকে দেখবেন আপনি ফেসবুকে এক ধরনের ইয়া করে সরগোল তোলে। আপনি দেখেন লাস্ট মাইলস্টোনে টাকা চাইলো জনগণের কাছে, ফেসবুকে যে সমালোচনাটা টাকা সঙ্গে সঙ্গে সরাই ফেলল। হ্যাঁ, সো এই ধরনের আপনি যদি মানে একটা গ্রুপ বট বাহিনী করেন, যে সরকার যে ডিসিশন নেবে সেটা লাগাতারে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে সমালোচনা করবেন। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে মোস্ট অফ দা, যেহেতু বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়, ফেসবুকে খালি সমালোচনা করবেন। যদি করতে পারেন, সরকার প্রতি ঘন্টায় প্রতিটা ডিসিশন আমার ধারণা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, তার মানে কি আসলে এইখানে মানে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে প্রসিডিউর নাই, একটা হচ্ছে এমন কোন ব্যক্তি এককভাবে চালাচ্ছেন না, বা ডিসিশন এক জায়গা থেকে আসছে না, যারা স্থির থাকতে পারেন। এক জায়গা থেকে ডিসিশন আসছে, সে নিচ্ছে, আর এক জায়গায় যখনই সমালোচনা শুরু হচ্ছে, আর এক জায়গাতে বলছে না, এটা বাদ দাও, বাদ দিয়ে দিন। সো এই অর্থে তেমন কোনো হোমওয়ার্ক, কোনো নলেজ এরকম আসলে নেই, বুঝতে পারছি। কিন্তু যাচ্ছে কোথায় দেশ? এখানে আমার দর্শকরা বলছেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। না, আমার মনে হয় না। আমার মনে হয় না, কেন, আমি এটা বারবারই বলি
বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরমভাবে স্থায়ী হয় না, বাংলাদেশে কখনোই হয়নি, হবেও না। কেন হবে না? চরমপন্থার বিভিন্ন গ্রুপ বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ছিল, স্বাধীনতার পরেও ছিল।